নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি বৌশালী, বউ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের ভিডিওতে কিন্তু আমার গলার আওয়াজটা আপনাদের কাছে একদম অন্যরকম শোনাবে। প্রত্যেকবারের মতো এবারেও শীতে আমার খুব বাজেভাবে ঠান্ডা লেগেছে। আর এই ঠান্ডা লাগার পরে না আমার এরকমভাবেই গলার আওয়াজটা চেঞ্জ হয়ে যায় আর কি। তো আমার কাছে প্রথম এই জিনিসটা খুব ভালো লাগে, গলার আওয়াজটা যখন চেঞ্জ হয়ে যায়। তারপরে যখন গলার মধ্যে ব্যথা শুরু করে তখন আসলে আমি ব্যাপারটা টের পাই আর কি। তো যাই হোক, এবারে কিন্তু শীত পড়েই গিয়েছে আর যতই নিজেকে কভার আপ করে রাখি না কেন, শীতের সময় আমার বাধা ধরা ঠান্ডা লাগবেই লাগবে। বিশেষ করে এই গলা ধরার ব্যাপারটা আমার রয়ে গিয়েছে আর কি। আর এই তো সকালবেলা কাজবাজ শুরু করে দিয়েছি আর তার সাথে কিছু ছোটোখাটো খুঁটিনাটি গল্প আপনাদের সাথে করতে চলে এসেছি। এমনিতেও না বাস্তু আমি খুব বেশি মানি একদিক দিয়ে বলতে পারেন, আবার খুব একটা বেশি মানি না। খুব বেশি মানতে গেলে দেখেছি একদম চলা যায় না, আবার ছোটোখাটো জিনিস না মানলে মনটা বড্ড বেশি খুঁতখুত করে। তো আজকে সেরকম একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। মাঝে মধ্যে এটা আমি করে থাকি, যদিও প্রত্যেকদিন করা সম্ভব হয় না। কিচেনে যখন আমি রান্না শুরু করি তখন কিন্তু গ্যাসের স্টোভে অল্প একটুখানি দুধ ছড়িয়ে তারপরে আমরা রান্নাটা শুরু করতে পারি। এই কিছুদিন আগেই একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে এটা আমি শুনেছিলাম, যদিও প্রত্যেক দিন অ্যাপ্লাই করা হয় না, কারণ প্রত্যেক দিন তো আমার কাছে দুধ থাকে না এরকমভাবে। আজকে যেহেতু ফ্রিজের মধ্যে ছিল তাই ভাবলাম এটা দিয়ে এই রেমেডিটা করে ফেলি আর কি। জানি না এটাতে কি হয়, তবে শুনেছি এটা করলে আমাদের সংসারে মঙ্গল হয়। আর যখনই শুনি না কোনো একটা রেমেডি করলে সংসারে মঙ্গল হয়, তখন না আমি ওই রেমেডিগুলোকে করার চেষ্টা করি, যদি সেটা আমার সাধ্যের মধ্যে থাকে। আবার যদি খুব বেশি বাঁকাতেড়া রেমেডি হয় তখন আমি সেগুলোকে অ্যাভয়েড করি আর কি। সোজা হাতের কাছে আছে এরকম জিনিসপত্র থাকলে আমি সেগুলোকে করারই চেষ্টা করি। কে না চায় বলুন তার সংসারের মঙ্গল হোক বলে? আমরা প্রত্যেকটা মেয়েরাই চাই যে আমাদের সংসারের মঙ্গল হোক। বিয়ের পরে হয়তো আমরা নিজেদেরকেই ভালোবাসতে ভুলে যাই, কিন্তু সেই মেয়েরাই না স্বামী সন্তানকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, ওদের জন্য সমস্ত সম্ভাব্য কিছু করার চেষ্টা করে আর কি, যতই সে নিজের কষ্ট হোক না কেন। তো এদিকে আমি সকালে ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম। আজকে সকালে একটুখানি টোস্ট বানিয়েছি, এটাকে কী টোস্ট বলে জানি না, তবে এটা নাকি খুব ভাইরাল। তো আমি এর আগে এক দুবার হয়তো বানিয়েছি, আপনাদের সাথে শেয়ারও করেছি। তো আজকে ভাবলাম এটা বানিয়ে দেখি একবার, মেয়ে খায় কিনা। মেয়ে যখন ছোট ছিল তখন ওর জন্য বানিয়েছিলাম। ও তখনও যদিও খুব একটা বেশি খায়নি, বা আমার ঠিক মনেও পড়ছে না ওর এটা ভালো লেগেছিল কিনা। তবে এটা খুব ভালোভাবে মনে আছে যে এই রেসিপিটা আমার হাজব্যান্ডের খুব বেশি পছন্দের আর কি। তো ওর জন্যই আমি বিশেষ করে বানিয়েছিলাম। তো প্রথমেই না আমার কাছে যে দুধটা ছিল সেটা এই রেসিপিটার জন্য কম পড়ছিল, সেই কারণে দুধের মধ্যে একটু আমুল দুধ দিয়ে সেটার কোয়ান্টিটিটা বাড়িয়ে দিয়েছি। তারপরে দুটো ব্রেড নিয়ে একটুখানি বাটারের মধ্যে দু পিঠ সেঁকে নিয়েছি। তারপরে ওপর থেকে কিন্তু আমি এর মধ্যে হালকা হালকা করে দুধ দিয়েছি। একসাথে সবগুলো দুধ দিয়ে দিলে ব্রেডটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভেঙেও যাবে আর কি। সেই জন্য অল্প অল্প করে দুধ দিয়ে ওটাকে আমি একদম নরম করে নিয়েছি। তারপরে কিন্তু ওপর থেকে অল্প একটুখানি চকলেট স্প্রেডকে ছড়িয়ে দিয়েছি, মানে চকলেট সিরাপকে ছড়িয়ে এটাকে সার্ভ করে দিয়েছিলাম। এবারে দেখলাম আমার মেয়ে খেতে এটা খুব বেশি পছন্দ করেছে। অন্যান্য সময় কিন্তু ওকে একটা ব্রেড খাওয়ানো খুব মুশকিল হয়ে যায়, তবে আজকে কিন্তু ও নিজের থেকে 1.5খানা ব্রেড খেয়ে নিয়েছে আর কি। একটা বাচ্চা যখন খায় না, তার মায়ের কাছে সেটা যে কত বড় একটা খুশির ব্যাপার সেটা শুধুমাত্র মায়েরাই বোঝে। মারা হয়তো নিজেরা একবেলা না খেয়ে রয়ে যাবে, কিন্তু বাচ্চা যদি একবেলা না খায় না, মনটা বড্ড বেশি অশান্ত হয়ে যায়, খুব বেশি মানে খারাপ লাগে আর কি। আবার বাচ্চা যেদিনে খায় সেদিনে সব কিছু গণ্ডগোল থাকলেও মনে হয় সব ঠিক রয়েছে, আমার বাচ্চা আজকে ভালোভাবে খেয়েছে। এটা মাতৃত্বের একটা অলিখিত মানে ফিলিংস বলা যেতে পারে। সবাই হয়তো এটা নিয়ে কথা বলে না, বা সবাই হয়তো এটা খুব একটা বেশি অনুভব করে না, তবে আমি এই জিনিসটা খুব ভালোভাবে ফিল করি। আমার মেয়ে যেদিনে ভালোভাবে খেয়ে নেয় না, সেদিনে আমার মনটা এমনিতেই ভালো থাকে। ও বদমাইশি করলেও তখন আমি ওকে কিছু বলি না আর কি, যেদিনে বিশেষ করে ভালোভাবে খাবার দাবারটা খেয়ে নেয়। আমার মেয়ে খাবার দাবারে ভীষণ বেশি চুজি, একদম ওর বাবার মতোই হয়েছে। মাঝে মধ্যে তো আমি রাগ করে বলি যে তুই পুরো খাবার দাওয়ার ব্যাপারে তোর বাবার মতো হয়েছিস। বিশেষ করে খেতে এত বেশি সময় লাগায়, আমার সামনে যে থেকেছে যে দেখেছে সবাই বলেছে যে কি করে এতটা সময় নিয়ে তুই ধৈর্য ধরে খাওয়াস ওকে। আসলে প্রত্যেকটা মায়েরাই কিন্তু তার বাচ্চাদের হাব ভাব অভ্যেসের সাথে না ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যায় আর কি। বাচ্চা যতই বদমাশ হোক না কেন, প্রত্যেকটা মা কিন্তু সেই দুষ্টু বাচ্চা হোক বা একদম জেদি বাচ্চা, প্রত্যেকের সাথে কিন্তু অ্যাডজাস্ট করতে শিখে যায়। এটা মা আর বাচ্চার মধ্যে আলাদা রকমেরই একটা সম্পর্কের টান বলতে পারেন।
তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তার সাথে টুকিটাকি কিছু কাজও সেরে নিচ্ছি। তো ফ্রিজের ওপরে যে কাভারটা থাকে না, সেটা অনেক দিন ধরে চেঞ্জ করা হয়নি। তো আজকে ফাইনালি ওটা চেঞ্জ করে সমস্ত জিনিসগুলো একটু ডাস্টিং করে নিলাম। আগে প্রায় করতাম, তবে ওই যে আগেও বলেছি আমি কয়েকদিন ধরে এই ধরনের কাজবাজগুলো একটুখানি কমিয়ে দিয়েছি, কারণ মেয়ের পেছনে অনেক বেশি সময় দিতে হচ্ছে। আমার মেয়ের বয়স তো 3 বছর হয়ে গিয়েছে, যেহেতু ওকে স্কুলে দিইনি সেই কারণে বাড়িতেই না ওকে পড়াশোনা করাতে হচ্ছে, আর ওর সাথে প্রত্যেকটা জিনিস আমাকে নতুনভাবে শিখতে হচ্ছে। বাচ্চা ছোট থেকে বড় হওয়া অবধি মায়েদের প্রত্যেকটা পদে পদে একটা আলাদা রকমেরই চিন্তা কাজ করে। যখন বাচ্চা ছোট থাকে তখন একটা আলাদা রকমের চিন্তা থাকে, আবার বাচ্চা যখন ধীরে ধীরে বড় হয় না, সত্যি কথা বলতে সেই চিন্তাগুলো একদম পাল্টে যায়। এখন আমার মেয়েকে নিয়ে আমার অন্য ধরনের তো চিন্তা রয়েইছে, তার সাথে ওকে পড়াশোনাটা কীভাবে শেখাবো সেটাও একটা অনেক বড় টাস্ক হয়ে গিয়েছে আমার জন্য। তো এদিকে দেখুন, এই যে ডাইনিং টেবিলের পেছনে জায়গাটা রয়েছে না, সেটাও একবার ডাস্টিং করে নিলাম। আর তার সাথে পুজোর সময় যে হ্যাঙ্গারগুলো দিয়েছিলাম সেগুলো একদম খুলে ধুয়ে রেখে দেবো ভাবছি, আবার পরে পুজো এলে ব্যবহার করব। এগুলো সবসময় দিয়ে রাখলে না একদম নোংরা হয়ে যায়, কালো কালো হয়ে যায়, দেখতে বড্ড বেশি খারাপ লাগে। আর পুজোর সময় দিলে যে নতুন নতুন একটা ফিলিংস থাকে, সারা বছর থাকলে আর সেই রকম ধরনের ফিলিংসটা পাওয়া যায় না। মাঝে মধ্যে আমি দিয়ে রাখতাম, তবে কিছুদিন দেখার পরে সেই ধরনের ডেকোরেশনগুলো দেখে দেখে বড্ড বেশি বোর লাগতো বলে আজকে ভাবলাম না, খুলে দেই। আমি তো আজকাল নতুন জিনিসপত্র কেনাটা কমিয়ে দিয়েছি, তো এটা যদি দিয়ে রাখি না, পরে আবার ব্যবহার করলে এটার ঠিক মর্যাদাটা বুঝতে পারবো না। তো যাই হোক, এখানটায় যে টিভি রাখার জায়গাটা সেটাও একবার ডাস্টিং করে নিলাম, কারণ এই জায়গাতে যে কাভারগুলো দেওয়া রয়েছে না, সেগুলো যদি এখন আমি ধুয়ে কেচে শুকিয়ে তারপরে দিতে যাই, তাহলে ঘরটা একদম অগোছালো হয়ে থাকবে। কারণ আমার কাছে একটা জোড়া করেই কাপড় রয়েছে, মানে এই কাভারগুলো রয়েছে। তো দুটো করে থাকলে তাও একটা চেঞ্জ করে একটা দেওয়া যেতেই পারে, তবে যেহেতু একটা রয়েছে সেই কারণে ঘন ঘন এগুলোকে আমি পরিষ্কার করি না আর কি। আর এই তো বলতে বলতে আমার ক্লিনিংয়ের কাজ একদম কমপ্লিট হয়ে এসেছে। এখন চলে এসেছি এই রান্নাঘরটাতে। রান্নাঘরের যে এই কাভারটা দেখতে পাচ্ছেন, এটা আমি রোজ রোজ ক্লিন করি না, কারণ এর আগেও বলেছিলাম আপনাদেরকে যে এই কাভারটা যে কিনেছি না, বাইরে থেকে দেখতে সুন্দর হলেও এর মেটেরিয়ালগুলো কিন্তু খুব একটা বেশি ভালো নয়। আর যখন কিনেছিলাম তখন আমাদেরকে বলেছিল যে এর মধ্যে জলটা কম লাগাবেন, তাতে করে এটা টেকসই বেশি হবে। সেই কারণে আমি মোছামুছিটা খুব একটা বেশি করি না। মাঝে মধ্যে যখন দেখি একদম নোংরা হয়ে গিয়েছে তখন করি। তো আজকেই না হঠাৎ করে আমি খেতে বসতে বসতে যখন ওই কাভারটার দিকে তাকিয়ে দেখি, তখন দেখি হ্যান্ডেলের জায়গাগুলোতে একটু দাগ দাগ হয়ে রয়েছে আর কি। মানে যখন তখন আমি ওটা খুলি তো সে কারণে দাগ হয়ে রয়েছে। সবসময় বোঝা যায় না, তবে যেহেতু লাইটের অপোজিটে বসেছিলাম সেই কারণে ওই জায়গাটা একদম বেশি করে দেখা যাচ্ছিল আর কি। তো সেই কারণে ভেবেছি যে আজকে একদম পরিষ্কার করে নিই। আর এই যে এখানটায় এখন ডাইনিং টেবিলের সামনে কফি টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি। এই কফি টেবিলটা নিয়ে অনেকেরই অনেক ধরনের অবজেকশন রয়েছে, এই কারণে বলছি। আমার মা যখনই এসে আগেরবার এই কফি টেবিলটা দেখেছিল, তখন বলেছিল যে এটা সরিয়ে দে, কারণ বাচ্চা যেহেতু ছোট রয়েছে ওর খেলার জায়গা পাচ্ছে না। আর আমার বোনও এবারে এসে আমাকে সেম কথা বলেছে যে তুই কেন এই জায়গাতে রেখেছিস এই এত বড় একটা কফি টেবিলকে, এটা সরিয়ে দে, দিলে হয়তো খেলার জায়গাটা বাবু বেশি পাবে। আর আমার না সত্যি কথা বলতে এই কফি টেবিলটা এখানে রাখলেই বেশি ভালো লাগে, কারণ ঘরের ভেতরে রাখলে বড্ড বেশি অড লাগে। আর তাছাড়াও না, ঘরের ভেতরে থাকলে ঠিকঠাক পারপাসে ওটাকে ইউজ করা হয় না, কাপড় টাপড় রেখে ওটাকে ইউজ করা হয়। আগে হয়তো আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন, আগে কফি টেবিলটার উপরে আমি ডেইলি ওয়্যারে জামা কাপড়গুলো রাখতাম আর কি। তো এখন ভেবেছি ঘর ছোট হলেও যতটা পাচ্ছি এটাকে সাজিয়ে রাখার চেষ্টা করব। আমার মেয়েকে বেডরুমের যে জায়গাটা দেখতে পেলেন না, ওই জায়গাটা পুরোটা দিয়ে দিয়েছি। আগে যে টেন্ট হাউসটা ছিল না, সেটাকেও আমি সরিয়ে দিয়েছি যাতে ওর খেলার জায়গাটা বেশি করে পায় আর কি। তো এই যে এখানটায় আমি কফি টেবিলের নিচে যে কার্পেটটা রয়েছে সেটাও আজকে একটু পরিষ্কার করে নিলাম। আজকেই বেশিরভাগ ছোটোখাটো ক্লিনিংগুলো সেরে রাখছি, কারণ কয়েকদিন পরে আর একদমই সময় পাবো না। তো সেই কারণে ভাবলাম যে আজকে একদম টেনে কাজগুলো করে নিই। রান্নাবান্নার দিকেও খুব একটা বেশি ঝামেলা নেই, অল্প আধটুকু রান্নাবান্না করতে হবে। আর ডাস্টবিনটাও আজকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। এই ডাস্টবিনটা না এখন আমাদের থেকে বেশি আমার মেয়ের হয়ে গিয়েছে। ও যখনই এদিক ওদিক থেকে ছোটোখাটো জিনিসপত্র পায় সব কিছু এনে ডাস্টবিনে ভরে দেয়। মাঝে মধ্যে এটাও বোঝে না যে ঠিক জিনিসটা ভরছি কি ভুল জিনিস ভরছি। মাঝে মধ্যে নিজের পেন্সিল বা পেন একটু আধটু ভাঙা থাকলে সেগুলোকে এনে ফেলে দেয়। তো প্রত্যেকটা জিনিস এখন আমি সরিয়ে সরিয়ে এই ধরনের পলিথিনগুলোতে নিলাম আর কি। কিছু কিছু জিনিস আবার দেখলাম যে ভালো জিনিসগুলোও ফেলে দিয়েছে, সেগুলো আবার সরিয়ে রেখেছি।
তো ডাস্টবিন ধুয়ে বাইরে ডাস্টবিনগুলো ফেলে এলাম। আর এই যে বাম্বু ট্রিটা দেখছেন, এটার আমি সপ্তাহে প্রায় 2 দিন মতো জল চেঞ্জ করি। তো আজকে একদম জলটা চেঞ্জ করে দিচ্ছি। কয়েকদিন আগে না আমি একটা রেন লিলি এনেছিলাম। তো রেন লিলিটাকে আমি এরকমভাবে জলের মধ্যে কিছুদিন গ্রো করিয়ে তারপরে আমি মাটিতে দিয়েছিলাম। তো দেখলাম মাটিতে দেওয়ার পরে রেন লিলিগুলো একদমই সারভাইভ করতে পারল না। আমার কাছে প্রায় ৪-৫ খানা মতো রেন লিলি ছিল। এখন সেটা একটাতে এসে ঠেকেছে। তো ফাইনালি ওটাকে মাটি থেকে তুলে না আমি আবার জলের মধ্যে দিয়ে রেখেছি। আর বিশ্বাস করবেন না, ১ সপ্তাহের মধ্যে গাছটা এত লম্বা হয়ে গিয়েছে। তো এখন ভেবেছি আর একদমই মাটিতে দেবো না, জলের মধ্যে বাড়ুক আর কি। জলের মধ্যে থাকলে না এটা ফুলও খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। আর এই তো হাসব্যান্ডের জন্য একটু টিফিন বানিয়েছিলাম। আজকে একটু মুড়ি চানাচুর দিয়েছি, তার সাথে আলুর তরকারি দিয়েছি। আর একটু সকালে ঠাকুরের ভোগে সুজি বানিয়েছিলাম, সেটা দিয়েছি। আজকে আবার না হাসব্যান্ডের জন্য মুড়ি দেওয়ার একদমই ইচ্ছে ছিল না। যেহেতু আলুর তরকারি হয়েছে, ও নিজের থেকেই বলল যে আলুর তরকারি দিয়ে আমি মুড়ি খাবো, তো মুড়ি অল্প করে দিয়ে দাও। আর এই তো দুপুরবেলা রান্না করেছিলাম একটু সবজি দিয়ে ডাল, তার সাথে আলু, ফুলকপি আর পনিরের তরকারি। ঠাকুরকে ভোগ লাগিয়েছি। তো এখন আমরা প্রসাদ পাবো আর কি। আমি যখনই ঠাকুরকে ভোগ লাগাই না, সেই ভোগগুলো নিয়ে আমাদের যে এক্সট্রা খাবার থাকে তার সাথে মিশিয়ে সেটাকে প্রসাদ করে দিই। আর এখন আমি মেয়েকে দুপুরবেলা খাইয়ে নিচ্ছি। তার সাথে ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন।